আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সাহস করে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে এলাম। কন্ট্রোভার্সিয়াল এই জন্য বলছি যে আমি আসলে টেক্সটাইল সেক্টরের ওপর যে ইউএসের ট্যারিফটা ইম্পোজ করা হয়েছে এবং সেটা নেগোশিয়েটের পর যে 20% রয়ে গেল, এইটার ফলশ্রুতিতে আমাদের শেয়ার ভিত্তিক চিন্তাভাবনায় কী ধরনের পরিবর্তন আসা উচিত, টেক্সটাইল সেক্টরের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত, টেক্সটাইল সেক্টরের সম্ভাব্য ভবিষ্যৎ কী হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটু হালকা করে ডিসকাস করব। বাট জিনিসটা আসলেই কিন্তু কন্ট্রোভার্সিয়াল, কারণ কেউ মনে করছি ইতিপূর্বে তো এই ট্যাক্সটা ছিল না, না থাকাকালীনই টেক্সটাইলের অবস্থা খারাপ, টেক্সটাইলের মানে শেয়ারগুলো একদম তলানিতে অবস্থানে আছে। তো এর উপর আবার নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করার পরেও সেইটা জাস্ট কমাইছে দেখে মানুষ খুশি হয়ে যাচ্ছে, মানুষ বলতেছে এটা খুব ভালো একটা কাজ হয়েছে, আমরা খুব কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো, ব্লা ব্লা। সো দুইটা পক্ষ দাঁড়িয়ে গেছে। একটা পক্ষ খুব উইলিংলি বলতেছে যে টেক্সটাইল সেক্টর এখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে এবং আমাদের টেক্সটাইল সেক্টরের ভবিষ্যৎ ভালো। পক্ষান্তরে আরেকটা পক্ষের কিন্তু একদম কটুক্ত যুক্তি, তীব্র যুক্তি, যে ট্যাক্স ছাড়াই আমরা পারি না, এই ট্যাক্স ইম্পোজ করার পরে পারেন, এটা কীভাবে বলতেছেন? ঠিক আছে, তো বিষয়টা কন্ট্রোভার্সিয়াল, সাহস করে বলছি। আমার ভিডিওর নিচে অর্ধেক কমেন্ট পজিটিভ আসবে, অর্ধেক কমেন্ট নেগেটিভ আসবে, সেটা আমি আগের থেকেই ধরে নিচ্ছি। বাট আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আপনারা টেক্সটাইল সেক্টর নিয়ে একটু কনফিউজ, অনেকে একটু অতি উল্লাসী, অনেকে আসলে ভয়ে আছেন, রবিবার দিন বাই করবেন না সেল করবেন, এই ধরনের একটা টেনশন আপনার মাথার মধ্যে কাজ করছে। সো ওই জিনিসটাকে সাইকোলজিক্যালি ক্লিয়ার করার জন্য রিয়েলিস্টিক ডেটার সাহায্যে, লাইভ ডেটার সাহায্যে আমি আপনাদেরকে একটু লজিক দেওয়ার চেষ্টা করব যে আসলে কি হইতে পারে। যদি আপনার কাছে এই লজিকগুলো ভুল মনে হয়, কারণ আমি কিন্তু টেক্সটাইল সেক্টরের কোনো মানুষ না, আমি ফাইন্যান্স নিয়ে স্টাডি করি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ফাইন্যান্সের লোকও না। সো সেই ক্ষেত্রে টেক্সটাইল নিয়ে আমি যে বক্তব্যগুলো দিব সেখানে ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা যারা এই বিষয়ে এক্সপার্ট, কমেন্ট করে জানাতে পারেন যে আপডেটেড তথ্যগুলো আসলে কি হবে। বাট আমি আমার রিসার্চ অনুযায়ী যা বুঝতে পেরেছি, যা দেখতে পাচ্ছি, সেইটাই আজকের ভিডিওতে ইন শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সর্বপ্রথম টেক্সটাইল সেক্টর নিয়ে বলার আগে আমার একটু আপনাদের নিয়ে বলার আছে। আপনাদের নিয়ে কেন বলার আছে? মার্কেট যে মার্কেটের নিয়মে চলে, এই কথাটা বলতে বলতে অস্থির হয়ে গেলেও এই জিনিসটা আমরা বিলিভ করতে পারি না, আমাদের সাইকোলজির ভিতরে এই জিনিসটা আমরা সেট করতে পারতেছি না যে মার্কেট আসলে মার্কেটের নিয়মে চলে। কথাটা কেন বলছি একটু খেয়াল করে দেখেন। আমি যদি টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলার মূল পয়েন্টে ফিরে যাই, আজ থেকে 3 মাস আগে সর্বপ্রথম ইউএস কিন্তু ঘোষণা দিল, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যে বিভিন্ন দেশের উপর টেক্সটাইলের এই আইটেমগুলোতে এই পার্সেন্টেজ ট্যারিফ, রিসিপ্রোকাল ট্যারিফ, এক্সট্রা রিসিপ্রোকাল ট্যারিফ, এক্সিস্টিং যে ডিউটি, এক্সেস ডিউটি দেই আমরা বা যে ভ্যাটটা ট্যাক্সটা আছে সেইটা কিন্তু না, এডিশনাল। সো ওইটা ঘোষণা দেওয়ার পরে টেক্সটাইল সেক্টর নিয়ে স্বাভাবিকভাবেই একটা বড় ধরনের প্যানিক ক্রিয়েট হয়েছিল এবং তখন আমাদের মধ্যে কনফিউশন একইভাবে কাজ করতেছিল যে কত দূর পর্যন্ত নামতে পারে, সেল করে দেওয়া উচিত হবে কি না, আমার তো আগে উপরে হাইতে কিনা, আমি কি এখন সেল করে বেরোয় যাব কি না, অপেক্ষা করলে কতদিন অপেক্ষা করতে হইতে পারে, ব্লা ব্লা। সো ঠিক ওই সময় 3 মাস আগে আমি আপনাদেরকে এই টেক্সটাইল সেক্টর নিয়েই একটা আপডেট দিয়েছিলাম এবং আমি কিন্তু জানতাম না যে মানে এই রিসিপ্রোকাল ট্যারিফের ফাইনাল নেগোসিয়েশনটা কোথায় হবে, কত পার্সেন্টে গিয়ে ঠেকবে, অন্য দেশকে কত পার্সেন্ট দিবে, কোনো কিছুই কিন্তু তখন জানতাম না। বাট আমি সিম্পলি শুধুমাত্র টেক্সটাইল সেক্টরের চার্টটা ওপেন করেছিলাম এবং চার্টটা ওপেন করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মার্কেট টেক্সটাইল সেক্টরে একটা ডাবল বটম বা ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে এবং ডব্লিউ বটমের প্রথম প্যাটার্নটা এইখানে ক্রিয়েট হয়েছিল 2020-21 সালে আফটার দ্য কোভিড। অতিরিক্ত প্রাইস ফলের কারণে কোভিডের সময় মার্কেট এই লেভেলে এসেছিল। ঠিক তেমনিভাবে 2025 সালের শুরুতে, মানে 25-এর একদম কি বলবো 24-এর লাস্টের দিকে মার্কেট সেম লেভেল টাচ করে। বাংলাদেশের মার্কেট কি কোভিডের চাইতেও খারাপ সিচুয়েশনে পড়ে গেছে? যায় নাই কিন্তু। সো এই যে লেভেলটাতে টাচ করছে, এই লেভেলটাতে টাচ করার পর মার্কেট উঠার চেষ্টা করতেছিল। তখন আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে আসলে এই ট্যারিফটা ইম্পোজ করার কারণে এই উত্থানটা ডিলেড হবে, দেরি করবে, সময় নিবে, এইখান থেকে মার্কেট আবার নিচের দিকে গিয়ে এই সবুজ বক্সের ভিতরে ঢুকবে। সেটা এই পর্যন্ত না এই পর্যন্ত সেটা আমি জানি না, বাট এইখানে একটা রিটেস্ট করে দেন মার্কেট আলটিমেটলি, মানে টেক্সটাইল সেক্টর আলটিমেটলি উপরের দিকে উঠবে। আমি আপনাদেরকে রিয়াল এক্সাম্পল দিয়ে একই চার্টে দেখাইছিলাম যে এইখানে দেখেন সেমভাবে আসলে উপরের দিকে ওঠার চেষ্টা করে, একটা রিটেস্ট করে দেন উপরের দিকে ওঠে। এইটা মার্কেটের নেচার। এখন এই নেচারের মাঝখানে ট্যারিফ আসবে, ট্যারিফ যাবে, কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হবে, কিছু ইন্ডাস্ট্রি চালু হবে, এইটা হবে, অনেক কিছুই হবে। এখন মূল সমস্যাটা কোথায় জানেন? মূল সমস্যাটা হচ্ছে আপনারা মার্কেটের নেচারকে ফলো করার চেষ্টা করেন না, আপনারা চান ইভেন্টকে ফলো করতে।
অর্থাৎ ট্যারিফ আসছে সেল করো, ট্যারিফ কমছে বাই করো। এইভাবে আসলে ভাই মানে ট্রেড হয় না। এভাবে যদি আপনি করতে যান আপনি ওভার রেটে বাই করবেন এবং ইভেন্ট দেখে ভয় পেয়ে এই দুইটা তিনটা মাস ওয়েট না করে আপনি অনেক বেশি লস বুক করে ফেলবেন। আজকে যদি এই চারটার বিপরীতে বর্তমানে আপনি টেক্সটাইল সেক্টরের কন্ডিশন দেখেন, এই সময়টাতে আমার ভিডিও করা দেখেন, এই ভিডিওটাতে মার্কেটের ওই সময় ভ্যালু ছিল এই যে টপ লাল কালারের টপ ক্যান্ডেল, এরপরে পড়া শুরু হয়েছিল, 2-3 দিন পরার পরে ভিডিওটা দেওয়া হয়েছিল। সো এইখানে যদি আপনি দেখেন সেই লাল কালারের ক্যান্ডেল এবং এই লেভেলে থাকাকালীন ভিডিওটা তৈরি করা, মার্কেট আলটিমেটলি সেই সবুজ বক্সের ভিতরে ঢুকছে, নতুন লো তৈরি করে নাই। আমাদের এই মানে যে এডিশনাল রিসিপ্রোকাল ট্যাক্সটা ইম্পোজ করা হয়েছে, এইটা যদি আলটিমেটলি আমরা নেগোশিয়েট করতে নাও পারতাম, আমরা এখন কোনো র্যালি পাইতাম না, আমরা এখন কোনো বড় পজিটিভনেস চিন্তা করতে পারতাম না। বাট বিলিভ মি অর নট, মার্কেট এই লেভেলের নিচে যেত না। এখন এটা আপনি বিশ্বাস করতেছেন না, নাই করতে পারেন, আমি আপনার বিশ্বাসকে সম্মান করি, বাট আমি বিশ্বাস করতেছি অ্যাকর্ডিং টু মাই স্টাডি, অ্যাকর্ডিং টু মাই নলেজ অ্যাবাউট দ্য চার্ট। তো এনিওয়ে, মূল বিষয় হচ্ছে মার্কেট এখান থেকে উপর দিকে উঠতেছে। এখন আপনাদের প্রশ্ন বা জানার বিষয় হচ্ছে ব্রেকআউটটা হবে কি না, কারণ এই মুহূর্তে আসলে ওই ডব্লিউ এর পেটের মধ্যে আমরা আটকে আছি। এই যে যদি ব্রেকআউট করতে পারি মার্কেট উপরের দিকে উঠবে এবং উপরের দিকে ওঠার পর ফাইনালি ডব্লিউ এর মূল পেটটা কিন্তু এইখানে। যেদিন আমরা এই 46 লেভেলটাকে ব্রেকআউট করতে পারবো, আমি কিন্তু টেক্সটাইল সেক্টরকে এইখানে দেখতে চাই। আপনারা চিন্তা করতেছেন যে এইখান থেকে এই পর্যন্ত উঠবে কিনা, আমি এইখান থেকে এই পর্যন্ত নিয়ে মোটেও চিন্তিত না, ওটা এমনিতেই উঠতো, এই ট্যাক্স ইম্পোজ কমুক বারুক যাই হোক না কেন। বাট এই পর্যন্ত উঠবে কিনা সেইটার জন্য অনেক কিছু ডেটার প্রয়োজন। মার্কেটে টেক্সটাইলের যতগুলো কোম্পানি আছে তাদের কিছু প্রফিটেবিলিটির প্রুফ নিয়ে আসতে হবে সামনে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো এনিওয়ে, মূল বক্তব্যে চলে আসি। আপনাদের প্রতি আমার কিছু প্রশ্ন আছে, একদম বেসিক। প্রশ্নটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকা বাংলাদেশের উপর, অন্য দেশের উপরও দিয়েছে, সেটা নিয়ে পরে কথা বলতেছি। আমি আমার চিন্তা করি, আরেকজনের চিন্তা পরে করি। আমার চিন্তার যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের উপর আমেরিকা ট্যাক্স ইম্পোজ করেছে এবং এই ট্যাক্স ইম্পোজ করার ফলে বাংলাদেশের টেক্সটাইল থেকে যেই কোম্পানিগুলো আমেরিকাতে এক্সপোর্ট করে তাদের প্রফিটেবিলিটি নিয়ে একটা সংশয় আমাদের মধ্যে তৈরি হয়েছে। এখন আপনি কি জানেন শেয়ার বাজারে তালিকাভুক্ত যে টেক্সটাইলের কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর মধ্যে কয়টা কোম্পানি আমেরিকাতে পণ্য রপ্তানি করে? চেক করছেন? গুগল আছে, চ্যাটজিপিটি আছে, আপনি যে কোনোভাবে চাইলে অনলাইনে ডকুমেন্ট ঘেটে এটা বের করতে পারতেন। বাট আপনি কি চেক করছেন বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কয়টা কোম্পানি আমেরিকাতে পণ্য রপ্তানি করে? দ্বিতীয় প্রশ্ন, টেক্সটাইল সেক্টর টোটাল যতটুকু রপ্তানি করে বাংলাদেশ, তার কত পার্সেন্ট আমেরিকাতে যায়? যেই পার্সেন্টটা আমেরিকাতে যায় তার মেজর পোর্শনটা কোন অংশে যায়? ডেনিমে যায়, মানে ফেব্রিকে কিসে যায়, কোন পোর্শনে যায়? এই জিনিসগুলোকে আমরা একটু ঘেটে দেখছি। আমি আপনাকে খুব সিম্পল কিছু ডাটা দেখাই, একদম সিম্পল, যেটা সবাই বুঝতে পারবেন, কোনো ক্রিটিক্যাল কোনো কিছুর মধ্যে আমি যাব না। প্রথমত এইখানে হচ্ছে কোন কান্ট্রির ওপর কত পার্সেন্ট ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, মানে নেগোশিয়েটেড ট্যাক্স, সেইটা এখানে দেখানো হচ্ছে। নেগোশিয়েটেড ট্যাক্স না অ্যাকচুয়ালি। সো এইটা যদি আপনার প্রয়োজন হয় আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা নিয়ে আমি কোনো বিস্তারিত বর্ণনায় যাব না। আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আপনি যদি গত অর্থ বছর অর্থাৎ 2024 এবং 2025 অর্থ বছরের টেক্সটাইল এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রির এক্সপোর্টের দিকে তাকান, তাহলে বাংলাদেশ অলমোস্ট $40 বিলিয়ন রপ্তানি করেছে টেক্সটাইল ফিল্ডে। এখানে টেক্সটাইল এবং অ্যাপারেলের সব কিছুই আছে, সব কিছু কনসিডার করে একটা অর্থ বছরে $40 বিলিয়ন রপ্তানি করেছে। এর মধ্যে $7.54 বিলিয়ন রপ্তানি করেছে সে হচ্ছে কোথায়? আমেরিকাতে, যেটা নিয়ে আমরা কনসার্ন, যারা আমাদের ওপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ট্যারিফ বাড়িয়ে দিয়েছে, এবং সেইটা আমাদের টোটাল টেক্সটাইল এক্সপোর্টের 19.18%। আমি এটাকে হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি 20%, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। কেন বলছি 5 ভাগের 1 ভাগ হইলে যে ইম্প্যাক্ট পড়বে না, মোটেও ব্যাপারটা এরকম না। পুরা একটা ইকোনমিক্যাল পিলারের 5 ভাগের 1 ভাগ অনেক কিছু। আই ক্যান ফিল দ্যাট, আমি সেটা বুঝি। বাট ডিফারেন্সিয়েটরটা কোথায় তৈরি হবে সেটা আমি আপনাকে পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। এইখানে যদি আপনি একটু খেয়াল করেন, আমাদের দেশের মেজর টেক্সটাইলের মার্কেট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের 50% এক্সপোর্ট হয় টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল যে সেক্টরটা আছে সেই সেক্টরের। এবং যদি আপনি গ্লোবালি চিন্তা করেন, এখন পর্যন্ত বাংলাদেশ সেকেন্ড পজিশনটা ধরে রাখতে সক্ষম হয়েছে চায়নার পরে। এখনও পর্যন্ত বাংলাদেশ সেকেন্ড গ্লোবাল অ্যাপারেল এক্সপোর্টার, অনলি বিহাইন্ড চায়না। এখন
যেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা কনসার্ন যেগুলো নিয়ে আমি শুধুমাত্র সেগুলোর ডেটা নিয়ে আসছি। এখন কালকে দেখলাম ফেসবুকে অনেকে পোস্ট করতেছে ব্রাজিল ট্যারিফ নেগোশিয়েট করে 10% নিয়ে আসছে, বাংলাদেশ এটা 20% নিচে নামাইতে পারলো না। তার মানে ব্রাজিল কূটনৈতিকভাবে অনেক বেশি সফল। মানে এইভাবে যারা যুক্তি দেই তারা আসলে ব্যাকএন্ডটা বুঝি না। দেখেন ব্রাজিল কত টাকার টেক্সটাইল পণ্য রপ্তানি করে সেটা তো আপনাকে আগে দেখতে হবে। এখন আমেরিকা যদি দেখে ব্রাজিল থেকে আমার 2 টাকার প্রোডাক্ট আসে, বাংলাদেশ থেকে 100 টাকার প্রোডাক্ট আসে, চায়না থেকে 150 টাকার 250 টাকার প্রোডাক্ট আসে, টেরিফটা কার সাথে নেগোশিয়েট করবে অ্যাকচুয়ালি? ও কি ব্রাজিলকে নিয়ে চিন্তা করবে? ও তো স্বাভাবিকভাবেই চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া এদেরকে নিয়ে চিন্তা করবে যারা আসলে টপ 10 এক্সপোর্টার লিস্টের মধ্যে আছে। আমেরিকার টপ 10 মানে আমেরিকা ইম্পোর্ট করে আর কি, বেসিক্যালি আমরা এক্সপোর্ট করি। আমেরিকার টপ 10 ইম্পোর্ট লিস্টে যারা আছে তাদের সাথে সে আসলে নেগোশিয়েট করছে। এইখানে তো সে আসলে 10%-এ নামবে না, এটা খুবই রিয়ালিস্টিক একটা জিনিস। সো ব্রাজিলের সাথে চিন্তা করে কিন্তু লাভ নাই। আমি যেটা দেখতে চাই বা দেখাতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না অ্যান্ড ইন্ডিয়া, এই 4টা দেশ আমার দেখার বিষয়। কারণ বাংলাদেশের ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে এই 3টা দেশ, চায়না, ইন্ডিয়া অ্যান্ড ভিয়েতনাম। এর মধ্যে একদম মানে সমসাময়িক লেভেলে আছে হচ্ছে ভিয়েতনাম, একটু পিছনে আছে ইন্ডিয়া, আর চায়না অনেক উপরে আছে, তারপরও ধরবো যেহেতু এগুলো আমাদের কম্পিটিটর। এখন যদি আপনি খেয়াল করেন বাংলাদেশ $7.5 বিলিয়ন এক্সপোর্ট করছে আমেরিকাতে, আর ভিয়েতনাম $12 বিলিয়ন এক্সপোর্ট করছে আমেরিকাতে, প্রায় দ্বিগুণের কাছাকাছি। কথাটা বোঝার চেষ্টা করেন, প্রায় দ্বিগুণের কাছাকাছি। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন বাংলাদেশের গ্লোবাল অ্যাপারেল মার্কেটের শেয়ার হচ্ছে 7%-এর কাছাকাছি। অর্থাৎ পুরো পৃথিবীতে টোটাল যে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টরের এক্সপোর্টটা হয় তার 7% বাংলাদেশ এককভাবে নিয়ন্ত্রণ করে বা বাংলাদেশের দখল আছে 7%-এর মধ্যে। হোয়ারঅ্যাজ ভিয়েতনাম ডাবল এক্সপোর্ট করে আমেরিকাতে, কিন্তু তার গ্লোবাল পার্সেন্টেজ কিন্তু 6.1। এটার মানে হচ্ছে, খুব ভালোভাবে বোঝেন, এই পয়েন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পৃথিবীতে যত পরিমাণ এক্সপোর্ট করে সেইটা ভিয়েতনামের চাইতে বেশি, কিন্তু ভিয়েতনাম আমেরিকাতে বাংলাদেশের চাইতে দ্বিগুণ এক্সপোর্ট করে। এটার মানে হচ্ছে যখন আমেরিকা ট্যারিফ বৃদ্ধি করবে বাংলাদেশের যতটুকু প্রেশার ক্রিয়েট হবে ভিয়েতনামের কিন্তু প্রায় দ্বিগুণ পরিমাণ প্রেশার ক্রিয়েট হবে। এর কারণ হচ্ছে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের 20% হচ্ছে শুধুমাত্র আমেরিকা। ভিয়েতনামে আপনি এই জিনিসটা খেয়াল করলে দেখবেন তার অর্ধেকই হচ্ছে আমেরিকাতে যায়। আমি বুঝাইতে পারছি? এই যে ডেটা রইল, আপনি স্ক্রিনশট নেন, গুগলে চেক করেন, যে কোনো জায়গায় চেক করেন, মিলিয়ে নেন। ডেটা দিয়ে কথা হবে ভাই, যুক্তিতর্কের কি আছে? ডেটা দেখবো, ডেটা মিলিয়ে কথা বলবো। কারণ যদি আপনি চায়নার কথা বলেন, স্বাভাবিকভাবে চায়নার সাথে কম্পিটিশন করে আমার তো লাভ নাই, চায়নার সাথে আমি কম্পিটিশন করতে পারবো না। আমি আর চায়না এক জিনিস না, বাংলাদেশ আর চায়না সেম জিনিস না। চায়নাকে এডিশনাল ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে, আমেরিকা চাচ্ছে চায়নাকে দমাইতে, সেটা তার অভ্যন্তরীণ ইস্যুর কারণে। বাট বাংলাদেশ চায়নার সাথে কনসার্ন হয়ে ফাইট করবে এইটা পসিবল না। তবে এইখানেও যদি আপনি লক্ষ্য করেন চায়নার যে বর্তমান মানে ট্যারিফটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের চাইতে মাচ মোর হায়ার। তার মানে চায়না থেকে অনেক অর্ডার বাংলাদেশে শিফট হওয়ার পসিবিলিটিস আছে। পক্ষান্তরে আপনি যদি ইন্ডিয়ার দিকে লক্ষ্য করেন, ইন্ডিয়াতে 25% ট্যারিফ দেওয়া হয়েছে, বাংলাদেশে নতুন করে 20% ট্যারিফ দেওয়া হয়েছে। তার মানে ইন্ডিয়ার চাইতে বাংলাদেশ 5% এডিশনাল অ্যাডভান্টেজের মধ্যে থাকবে। এইখানে আবার কিছু মানুষ যুক্তি দাঁড় করাইছে, এখানে একটু ইরোর আছে, এখানে আপনার 19%গুলো 20% হবে, বাট এটা দিয়ে আমি বুঝাই। এখানে কিছু মানুষের যুক্তি হচ্ছে বাংলাদেশের আগে ছিল 15%, 20% বেড়ে হয়েছে 35%। ইন্ডিয়ার আগে ছিল 10%, 25% বেড়ে ওদেরও হয়েছে 35%। তার মানে বাংলাদেশ আর ইন্ডিয়া তো 100 মানি, তাহলে এইখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কোথায়? এইটাও একটা ইলজিক্যাল যুক্তি। কারণ হচ্ছে ইন্ডিয়ার যখন 10% ছিল, এটাতে ইউরোর থাকতে পারে বাট যেটা ছিল আর কি, এবং বাংলাদেশের যখন 15% ছিল, ওই ডেটার উপর ভিত্তি করেই কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়ার থেকে বেশি এগিয়ে আছে এক্সপোর্টের দিকে। আমি বুঝাইতে পারছি? অর্থাৎ এই 10% ডিউটি দেওয়ার পরে ইন্ডিয়ার যে কস্টিং সেইটাকে বিট করেই কিন্তু 15% দেওয়ার পরেও বাংলাদেশ এগিয়ে আছে। তাহলে আপনি এই পুরাতন ডাটাকে কেন কম্পেয়ার করবেন? আপনি শুধু কম্পেয়ার করবেন নতুন করে কার কত বাড়লো। পুরাতন ডাটার এই সেম ডাটার এগেনস্টেই তো আমরা এগিয়ে আছি। তাহলে নতুন করে ইন্ডিয়ার যখন 25% হয়েছে, আমার যখন 20% হয়েছে, ইট সিম্পলি ইন্ডিকেটস আমি এগিয়ে আছি। খুবই সহজ একটা ব্যাপার, এখানে কনফিউজ হওয়ার কিছুই নাই, টোটাল ট্যারিফ দেখার কোনো কিছুই নাই। কারণ এক্সিস্টিং যে ট্যারিফে বাংলাদেশের পজিশন সেকেন্ড।
সো এক্সিস্টিং ট্যারিফের পরে বাংলাদেশের যতটুকু অ্যাড হইলো বাংলাদেশের কম্পিটিটরদের তার চাইতে কম অ্যাড হইলো নাকি তার চাইতে বেশি অ্যাড হইলো, এইটা আমাদের দেখার বিষয়। চায়না আমাদের থেকে বেশি অ্যাড হয়েছে, ডিসঅ্যাডভান্টেজ, আমরা বেনিফিটে আছি। ইন্ডিয়া বেশি অ্যাড হয়েছে, তারাও ডিসঅ্যাডভান্টেজে আছে, আমরা বেশি অ্যাডভান্টেজে আছি। ভিয়েতনাম সমপরিমাণ অ্যাড হয়েছে, ভিয়েতনাম এবং আমরা সেম লেভেল প্লেয়িং ফিল্ডে আছি। বাট আমি এই কথা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণ হচ্ছে ভিয়েতনাম যেই পরিমাণ আমেরিকার উপর ডিপেন্ডেড, আমরা সেই পরিমাণ আমেরিকার উপর ডিপেন্ডেড না। তার মানে ভিয়েতনামে যে ইম্প্যাক্টটা পড়বে আমাদের ইম্প্যাক্ট পড়বে তার অর্ধেক। সুতরাং খুব স্বাভাবিকভাবে যদি এই ডেটার উপর আপনি চিন্তা করেন তাহলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের দিকে চিন্তা করলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে আছে। অ্যাডভান্টেজ এক জিনিস আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এক জিনিস। যদি ব্যাপারটা এরকম হইতো বাংলাদেশ ব্যতীত অন্য দেশের উপর অ্যাপ্লাই হয় নাই, শুধুমাত্র বাংলাদেশের উপর 5%ও বাড়ানো হয়েছে, তাহলে আমরা শেষ হয়ে যাইতাম, একদম এই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাইতো। বাট যখন আপনি দেখতেছেন অন্য দেশের উপর বাংলাদেশের সমান বা বাংলাদেশের চাইতে বেশি বাড়ানো হয়েছে, বাংলাদেশের উপর যেটা বাড়ানো হয়েছে অন্য দেশের তার চাইতে কম না, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে ওরিড হওয়ার মতো আহামরি কিছু হয় নাই। ডিসঅ্যাডভান্টেজ কি নাই? অবশ্যই আছে, আমি ডিসঅ্যাডভান্টেজে আসতেছি। তার আগে আমি আপনাকে কিছু প্লাস পয়েন্ট দেখাই। পজিটিভ জিনিস আগে বোঝা প্রয়োজন। দেখেন, ভিয়েতনামের মান্থলি অ্যাভারেজ যে লেবার কস্টটা হয় $260 আশেপাশে, আর বাংলাদেশে এটা হয় মাত্র $90 আশেপাশে। বাংলাদেশে লিড গ্রিন ফ্যাক্টরিজ আছে 150+, ভিয়েতনামে আছে 30+। চায়নার সাথে আমি কম্পিট করতেছি না, চায়নাতেও লেবার কস্ট আমাদের চাইতে বেশি, বাট চায়নাকে আমি একটু ওপরেই রাখতেছি। ওদের ট্যাক্স কমার পরেও দেখেন, চায়না শুধুমাত্র ইউএসের উপর ডিপেন্ডেড কান্ট্রি না, চায়না পৃথিবীর সবচাইতে বড় এক্সপোর্টার কনসিডারিং অল সেক্টরস। আপনি যদি এইটা ওইটা মানে মেকানিক্যাল জিনিস বলেন, জুতা বলেন, তেল সাবান বলেন, যেটাই বলেন না কেন, পৃথিবীর সবচেয়ে বেশি রপ্তানি এখন মনে হয় চায়নাই করে। সো ওদের সাথে কম্পিট করার আমার কিছু নাই। বাট আমি যখন ভিয়েতনাম আর ইন্ডিয়ার সাথে কম্পিট করব তখন কিন্তু আমার ম্যান পাওয়ার কষ্ট ওদের চাইতে কম, আমি ইউএসের ওপর ডিপেন্ডেড ওদের চাইতে কম, এবং আপনি যদি ইন্ডিয়ার সাথে বা ভিয়েতনামের সাথে তুলনা করেন আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এখানে কিন্তু খুব ক্লিয়ারলি পাচ্ছি। তাহলে নেগেটিভ সাইড কি? নেগেটিভ সাইড হচ্ছে, মূল নেগেটিভ সাইডটা পড়বে আসলে ইউএসের জনগণের হ্যাবিটের উপর। তাদের ক্রয় ক্ষমতা কমে যাবে। কথাটা একটু কমপ্লেক্স মনে হইতে পারে, বাট আমি আপনাকে বোঝাই। দেখেন, আমাদের দেশের পরিস্থিতি দিয়ে বোঝাই। যদি আমাদের দেশে মূল্যস্ফীতি বাড়ে, বা ধরেন কোনো একটা সিচুয়েশন হয়েছে, একটা জিনিসের দাম, ধরেন কাঁচামরিচের দাম 100 টাকা কেজি, ঠিক আছে? তো এখন 100 টাকা কেজি হইলে আপনি কতটুকু কিনবেন? আর এই কাঁচামরিচের দাম বর্ষাকালে যখন 400 টাকা কেজি হয় তখন আপনি কতটুকু কিনতে পারেন? দাম বাড়লে কি আমাদের ক্রয় ক্ষমতা কমে না? দাম বাড়লে যেহেতু ক্রয় ক্ষমতা কমে, সেই কারণে ইনিশিয়ালি মানুষের অভ্যস্ত হওয়ার যে সময়টা লাগবে, এই সময়টাতে গ্লোবাল অর্ডার কিছুটা ড্রপ করতে পারে। অর্থাৎ আমেরিকার মানুষ যেই পরিমাণ পোশাক কেনাকাটা করে, এটা আমি বাংলাদেশের কথা বলতেছি না, কিন্তু বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম এবং অন্যান্য দেশ, সবগুলো দেশ থেকে কেনার মিলিয়ে সে টোটাল যতগুলো পোশাক কেনাকাটা করে, তার এই পোশাক কেনাকাটা করার ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে অর্ডারের পরিমাণ কমবে। অর্ডারের পরিমাণ কমার কারণে কোম্পানিগুলোর সেল কমবে। সেল কমার কারণে প্রোডাকশনের কস্ট যদি কাট করতে না পারে, তাহলে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি এইখানে সমস্যা হবে, কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি কমবে। এইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। প্লাস এইখানে আবার একটা অ্যাডভান্টেজ আপনাকে কাজে দিবে, সেটা হচ্ছে ধরেন আগে টোটাল 10টা অর্ডার হইতো, 10টা অর্ডারের মধ্যে 4টা পাইতো বা 5টা পাইতো চায়না, 2টা পাইতো বাংলাদেশ, 2টা পাইতো ভিয়েতনাম, 1টা পাইতো ইন্ডিয়া, লেটসে। এবার চায়না যদি 2টা অর্ডার পায়, ইন্ডিয়া যদি 1টা অর্ডার পায়, তাহলে বাকি অর্ডারগুলো কি বাংলাদেশ আর ভিয়েতনামের দিকে ডাইভার্ট হয়ে যাবে না? এখন আবার যেহেতু ভিয়েতনামের চাইতে বাংলাদেশের লেবার কস্ট কম, সেই ক্ষেত্রে বাংলাদেশের এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে নাকি নাই? দ্যাট মিনস আমি যদি একদম সামারি করে বলি, তাহলে আমার কাছে মনে হচ্ছে প্রাথমিক দিনগুলোতে, অন্ততপক্ষে মাস, বছর, এরকম একটা সার্টেন টাইম, আমেরিকান পিপলদের টেক্সটাইল প্রোডাক্টের বা অন্য যেই প্রোডাক্টগুলোর উপরে এইভাবে ট্যাক্স ইম্পোজ করা হবে, সেগুলোর উপর ক্রয় ক্ষমতা কমবে, তাদের ক্রয় ক্ষমতা কমবে, তাদের জীবনমান একটু নিচের দিকে যাবে, এবং আমাদের মতো দেশগুলোর অর্ডার বেস একটু কমবে, কিন্তু কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কারণে অন্য দেশ থেকে শিফট হয়ে যাওয়া অর্ডার আবার আমাদের দিকে ডাইভার্ট হবে। যদি ওইটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে আমার মতে আমাদের দেশের টেক্সটাইল সেক্টর এই ট্যারিফের কারণে নতুন করে ঝুঁকির মধ্যে নাই,
হয়তোবা মাসখানেক বা কয়েক মাস আমাদেরকে এই যে অর্ডার কমবে এবং শিফট হবে এবং সেটাকে ম্যানেজ করতে পারা, এই টাইমটা আমরা কিভাবে পারফর্ম করতে পারতেছি, আমরা কিভাবে ডিল এবং হ্যান্ডেল করতে পারতেছি, তার উপর নির্ভর করবে আমাদের টেক্সটাইল সেক্টরের মূল ফিউচারটা আসলে কেমন হবে। মূল ফিউচার বলতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি এইখান থেকে এইখানে যাওয়া না। মূল ফিউচার বলতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি এইখান থেকে এইখানে যাওয়া, অর্থাৎ 4-5 ডাবল হওয়া টেক্সটাইলের স্টকগুলো হবে। কিন্তু ভাই আপনি বিশ্বাস করেন আর নাই করেন, যেই প্যাটার্ন ফর্ম করে রাখছে গ্লোবাল ইকোনমি, যেই দেখেন সিচুয়েশনটা হইতেছে কি, আমেরিকার অর্থনীতির হালুয়া টাইট হচ্ছে দিনে দিনে। আমাদের অবস্থা ভালো না, আমরা তো গরিব দেশ, আগের থেকেই গরিব দেশ, সবই ঠিক আছে, আমি বলতেছি না আমাদের ইকোনমির কোনো উন্নতি হয়ে গেছে বা কিছু একটা, বাট এটা আমাদের বুঝতে হবে যে আমেরিকার অর্থনীতি আস্তে আস্তে দুর্বল হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আমেরিকার অর্থনীতি একটা সময় এমন একটা পজিশনে ছিল যে আপনি তাকে 100% ট্যারিফ দেন, কিন্তু সে আপনাকে 10-20% ট্যারিফ দিয়ে আপনার প্রোডাক্ট এক্সপোর্ট করাইতে পারে, তার কিছু যায় আসে না, তার অফুরন্ত আছে। যখন তার কিছু যায় আসা শুরু হয়েছে, যখন সে এই ট্যারিফের গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করতেছে, তার মানে তার কিছু না কিছু ঘাটতি হয়েছে। খুব কমন সেন্স, আমি ডেটা দেখেও বলতেছি না, এটা কমন সেন্স ইউজ করে বলতেছি। তার মানে গ্লোবাল ইকোনমি একটু টাইট অবস্থায় আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা আমাকে বুঝতে হবে। এখন মূল সমস্যাটা যেটা, আমি আশা করি আপনি টেক্সটাইল সেক্টর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে কি পাবে না, কার থেকে পিছিয়ে আসি কার থেকে এগিয়ে আসি, এই জিনিসটা আপনারা ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেছেন। এরপরেও যদি আপনাদের ডেটা প্রয়োজন হয় কোন দেশের উপর কত পার্সেন্ট এক্সপোজ করছে, ডেলি স্টারের লাস্ট প্রতিবেদনটাও যদি আপনারা দেখেন, আপনারা দেখতে পারবেন যে আসলে কত পার্সেন্ট এক্সপোজ করছে। এখন মূল আলোচনায় আসি, টেক্সটাইল সেক্টরের শেয়ার মার্কেট ভিত্তিক ভবিষ্যৎ কি। আমাদের তো আসলে দরকার হচ্ছে শেয়ার মার্কেটের টেক্সটাইল স্টকগুলোর ভবিষ্যৎ, এটা কিন্তু রিয়েলিটি। আমরা কিন্তু আসলেই টেক্সটাইল সেক্টরের বা টেক্সটাইলের কোনো একটা কোম্পানির কী অবস্থা হবে, কি হতে চলেছে, সেইটা নিয়ে খুব বেশি কনসার্ন কিন্তু না, তাই না? কারণ আমরা সবাই শেয়ার মার্কেটের বিনিয়োগকারী, আমরা চিন্তায় আছি যে আমাদের শেয়ার মার্কেটে আসলে কি ঘটবে। কি হইলো, চার্ট আসে না কেন? আসো 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 আসো, এই তো চলে এসছে। এবার আমি আপনাদেরকে কিছু ডেটা দেখাই। ডেটাটা হচ্ছে, আমি একটু উইকলিতে দেখাই, এটা মানে ডেইলিতে দেখানোর কোনো মানে নাই। টেক্সটাইল, এই হচ্ছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর ব্রেকআউট করে নাই। টেক্সটাইল সেক্টর ব্রেকআউট করার জন্য মানে একটা লেভেলে আছে যেখান থেকে ব্রেকআউট হইতে পারে, এবং আমি বিশ্বাস করি মার্কেটে যে নিউজ আসছে এবং আপনাদের যে সেন্টিমেন্ট, আপনারা আগামী সপ্তাহে হয়তোবা এই ব্রেকআউটটা করিয়ে ফেলতে পারবেন। এবং আরও কিছু কারণও আছে, স্বাভাবিকভাবেই হইতে পারে। কারণ হচ্ছে এই নিউজগুলো আসার পরে আমেরিকার টেক্সটাইল সেক্টর কিন্তু ড্রাস্টিক্যালি ফল করছে। একটু যদি খোঁজ নেন, খেয়াল করেন, দেখবেন বাংলাদেশের 20% এবং ইন্ডিয়ার 25% দেওয়ার কারণে ইন্ডিয়ার শেয়ার মার্কেটে টেক্সটাইলের শেয়ারগুলোর দাম দরপতন হয়েছে। সো খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আগামীতে আমাদের মার্কেটে সাময়িক হোক, একটু লম্বা সময়ের জন্য হোক, টেক্সটাইলের শেয়ারগুলোর দাম বাড়ার প্রবণতা থাকবে। কিভাবে বুঝবো, কখন আমি গ্যারান্টি নিব? প্রথমত আমাদের যাদের পজিশন নেওয়া আছে তারা তো তারা তো আসলে মানে এখানে ট্যারিফ কমবে তারপরে বাড়বে সেই জন্য এন্ট্রি নিব তা কিন্তু না। আমরা এখানে দেখে শুনে এন্ট্রি নিয়ে রাখছি, এবং কোথায় নিয়ে রাখছি সেটা গত ভিডিওতেই আপনি দেখতে পাবেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন। তো এইখানে আপনারা একটা ব্রেকআউট ঘটাবেন আগামী সপ্তাহে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। তবে ব্রেকআউট হইতে হইলে এবং ওই ব্রেকআউটটা টিকতে হইলে এইখানে যে ভলিউমটা আছে এই ভলিউমের চাইতে বেশি ভলিউম লাগবে। কারণ এই যে সুইংটা এখানে ক্রিয়েট করছিল, এই সুইংয়ের যে হাই ভলিউম ছিল, এখনও পর্যন্ত সেই ভলিউম আমরা টাচ করতে পারি নাই। তবে আমি বিশ্বাস করি আগামী সপ্তাহের ভলিউম ওই ভলিউমটাকে ক্রস করে যেতে পারে, যদি ইন্ডেক্সে মেজর কোনো চ্যালেঞ্জ না থাকে, এবং বিশ্বাস করি হবে। সো যখন হবে এইখানে একটা ব্রেকআউট আসবে, এবং এই ব্রেকআউটটা আসলে ব্রেকআউটের পরে এইভাবে টানা বাড়বে, এটা আমি বিশ্বাস করি না। এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা, আপনি আমাকে ভুল মনে করতে পারেন, আপনি আপনার মতো করে ফলো করেন, কোনো অসুবিধা নাই। বাট আমার ধারণা এখানে একটা ব্রেকআউট আসবে, এবং ব্রেকআউটের পরে 1-2 দিন একটু বেড়ে মার্কেট এখানে একটা ছোটোখাটো রিটেস্ট দিতে পারে। এই রিটেস্টটা হবে কোথায়, কার? যারা এই লেভেলে সেই লেভেলে গত দিন কিনছে, গত সপ্তাহে কিনছে, এরপরের সপ্তাহে যখন বাড়বে, সে যখন দেখবে 15% প্রফিটে আসি, ওই যে রিটেল বিনিয়োগকারী আছে, ওই রিটেল বিনিয়োগকারীরা এখানে প্রফিট টেক করবে। এই যে দিস ইজ দ্য লেভেল, এইখানে হচ্ছে রিটেল বিনিয়োগকারীরা প্রফিট টেক করবে, যার ফলে এখান থেকে মার্কেট আবার স্লো হইতে পারে। টেক্সটাইল সেক্টরের কথা বলছি, ওভারঅল মার্কেট না। সো এই জায়গাটাতে যদি মার্কেট স্টেবল হয়ে যায়, মার্কেট যদি নতুন করে আর এর নিচের দিকে না আসে, আমার বিশ্বাস আসবে না, সেই ক্ষেত্রে পরবর্তীতে মার্কেট আবার উপরের দিকে যাবে। কত দূর পর্যন্ত ওটা নিয়ে এখন বক্তব্য দেওয়ার কোনো কিছুই নাই। তবে খুব সিম্পলভাবে দেখিয়ে রাখি, এইখানে একটা গ্যাপ পেন্ডিং রয়ে গেছে। সো এই গ্যাপটা আমরা ইনশাল্লাহ 2026 সালের আগেই পূরণ করার চেষ্টা করব। 2026 সালের আগেই পূরণ করার চেষ্টা করব। টেক্সটাইল সেক্টরের মূল ব্রেকআউট আসলে এইটা না, এইটা এমনিতেই হয়ে যাবে ভাই,
এটা আগামী সপ্তাহে হোক আর তারপর সপ্তাহে হোক, এটা এমনিতেই হয়ে যাবে। বাজার যেই ফ্লোতে আছে, বাজারে যতটুকু ভলিউম আছে, এটা এমনিতেই হয়ে যাবে। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, এত ইমোশনাল হওয়ার কিছু নাই। মূল ব্রেকআউটটা হচ্ছে এইটা পারবে কবে, সেইটার অপেক্ষায় আমাদের থাকতে হবে। কারণ এইটা যখন পারবে তখন মূলত সেক্টরটা ফুল বুলিশ হবে। হ্যাঁ, যদিও এইখানে ব্রেকআউট করে এইটুকু মুভ করলে পরেও সেক্টর ডাবল হবে, অর্থাৎ এখানে যে শেয়ারের দাম 10 টাকা, এইটুকু পার করলে সেই শেয়ার 20 টাকা হয়ে যাবে। বাট আমি বিলিভ করি মার্কেটে যদি ভলিউম অব্যাহত থাকে, নির্বাচনটা যদি একদম মানে কি বলবো, গ্রহণযোগ্য হয়, অ্যাটলিস্ট গ্রহণযোগ্য হয়ে যদি একটা সেটেল গভর্নমেন্ট আসতে পারে, তাহলে এই লেভেলও পরবর্তীতে আমরা ব্রেকআউট হইতে দেখবো। সেটা অবশ্যই আমি এই বছর আশা করতেছি না, সেটার জন্য আমাদের 2026 সালের দিকে তাকিয়ে থাকতে হবে কি হয় না হয়। সো আপাতত টেক্সটাইল সেক্টর নিয়ে ভয়ের কোনো কারণই নাই। কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আমরা আসি, আগামী সপ্তাহগুলোতে টেক্সটাইল সেক্টর ভালো করতে পারে। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে নিচের দিকে থাকা অবহেলিত, রিসেন্টলি ইপিএস কম দিতেছিল বাট আগে ভালো দিত, মানে রেগুলারলি ডিভিডেন্ড দিত, এইরকম ভালো শেয়ারগুলোতে পজিশন টেক করেন, বা আপনি অলরেডি নিয়ে রাখলে সেটাকে হোল্ড করেন। এখানে ব্রেকআউট করলেই আপনার সেল করে দেওয়া জরুরি না। আপনি যদি সাস্টেইন করতে পারেন, আপনি যদি 6 মাস 1 বছরের ট্রেডার হন, পজিশন ট্রেডার হন, তাহলে আপনি ওয়েট করলে আপনার টাকাটা দ্বিগুণ হওয়া পসিবল। আর আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হন, তাহলে আপনি একটু দেখেন যে আপনি কোনটাতে পজিশন নিচ্ছেন, কারণ পজিশন নেওয়ার পর 2-3 দিন বাড়ার পর একটা প্রফিট টেক হবে, এটা খুবই স্বাভাবিক। সো আপনি যদি ওই T2 T3-তে পার্টিসিপেট করতে চান, ইটস আপ টু ইউ। আমি ওগুলো নিয়ে কনসার্ন না, ওগুলোর কারণে আমি ভিডিও তৈরিও করতেছি না। সো এটা আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেন। মূল কথা হচ্ছে ভয়ের কিছু নাই, এবং দীর্ঘদিন পরে টেক্সটাইল সেক্টর উইকলি বেসিসে 50 ডেইজের মুভিং অ্যাভারেজের উপরে উঠতে পারছে। সেই 2023 সালের মানে 22 সালের ডিসেম্বরে আমরা এটা ব্রেকডাউন করছিলাম, আর আজ পর্যন্ত উঠতে পারি নাই। এই 2 সপ্তাহ আগে আমরা এই লেভেলটা ব্রেকআউট করে উপরে উঠছি। এটার মিনিংটা হচ্ছে, এটা ইন্ডিকেট করে যে সেক্টরটা একটা বুলিশ ফরমেশন তৈরি করার চেষ্টা করতেছে, সেক্টরটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করছে। আশা করি আমি আপনাকে আমার মেসেজটা বুঝাইতে পারছি। ডাটাগুলো আপনাদের সামনে থাকলো, চেক করতে পারেন, কম্পেয়ার করতে পারেন, গুগল থেকে নিয়ে আপনি ব্যাক টেস্ট করে দেখতে পারেন, সত্য বললাম না ভুল বললাম। হুজুকে চলবেন না, একটু বোঝার চেষ্টা করেন। বুঝে শুনে চললে এই ট্যারিফ নিয়ে আপনার টেনশন হওয়ার কিছু ছিল না, ট্যারিফ কমার কারণেও আপনার অতি এক্সাইটেড হওয়ার কিছু ছিল না। ছিল তাদের জন্য যারা টেক্সটাইলের ব্যবসার সাথে জড়িত, যারা টেক্সটাইল সেক্টরে মালিক, যারা টেক্সটাইল সেক্টরে চাকরি করে, তাদের জন্য এই জিনিসটা এক্সাইটমেন্টের একটা ইস্যু, তাদের জন্য এটা ভয়ের অনেক একটা ইস্যু ছিল। বাট আপনি শেয়ার ব্যবসায়ী, শেয়ারের দাম উঠানামা করা এই ইভেন্টগুলোর মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়, বাট আলটিমেটলি সে কোন টার্গেট পর্যন্ত যাবে আর কত দূর পর্যন্ত নামবে সেইটা আপনি চার্ট দেখেই পেয়ে যাবেন। সেটার জন্য আপনাকে ইভেন্ট ফলো করতে হবে না। হ্যাঁ, ইভেন্টের মাধ্যমে আগামী সপ্তাহে বাড়তে পারে, এইটার আপনি একটা আন্দাজ করতেই পারেন, বাট এই লেভেলের নিচে যে যাবে না, সেটা ট্যারিফ ইম্পোজ করার পরেও কিন্তু ক্লিয়ারলি স্পষ্ট করে আপনাদের বলা হয়েছিল। সো আশা করছি বিষয়টা নিয়ে আপনারা ক্লিয়ার। আমি জানি আমার এই যুক্তি তর্কের বিপরীতে অনেকের যুক্তি থাকবে, অনেকে মনে করবেন বা এখনও বলবেন যে না, এই 25% 35% ট্যারিফ যেটা বাংলাদেশের উপর এখন প্রযোজ্য হচ্ছে, এইটা দিয়ে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর সাস্টেইন করা সম্ভব না। আমি আপনার ওপিনিয়নকে রেসপেক্ট করি, আমি আমারটা বললাম, আপনি ভবিষ্যতে মিলিয়ে নিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।